সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হেসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তোমরা সবাই বাসায় সাবধানে থাকবে, সতর্ক থাকবে। সরাসরি ক্লাসে চলে যাবো আজকে। এখন এর আগে তোমাদের ফিনান্সের একটি ক্লাস আমার হয়েছে তোমাদের সাথে। সেখানে আসলে বোর্ডে সরাসরি ক্লাস নিতে পারি নাই, সীমাবদ্ধতার কারণে। আজকে সরাসরি তোমাদের সাথে বোর্ডে ক্লাসে হাজির হয়েছি। পরবর্তী সবগুলি ক্লাসে তোমাদের সাথে বোর্ড সহকারে ক্লাসে থাকবো আশা করি। এখন গত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে একটা আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকে নতুন একটি অধ্যায় তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই নতুন অধ্যায়টির নাম হচ্ছে, তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ যে মূলধন ব্যয়, অধ্যায় নম্বর 7। মূলধন ব্যয় অধ্যায় নম্বর 7। এখন এই তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসেছো, অনেকে হয়তো মানবিক শাখা থেকে এসেছো, বিজ্ঞান শাখা থেকে এসেছো, সবার জন্যই ক্লাসটা সমানভাবে নেওয়ার চেষ্টা করব। যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসেছে তাদের জন্য হয়তো একটু এক্সট্রা সুবিধা থাকবে এই চ্যাপ্টারটা বোঝার ক্ষেত্রে। আর যারা মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে এসে ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাসটা যদি ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে শুনতে পারো, আশা করি সবাই একই সমানতালে এই ক্লাসটা উপভোগ করতে পারবে। আর যেহেতু অনলাইন ক্লাসে সরাসরি তোমাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে না, যখন দেখা সাক্ষাতের সুযোগ হবে তখন আরও সুন্দর তোমাদের ইন্টারাকশন নিয়ে আমরা ক্লাস করব, তোমাদের মতামত নিয়ে ক্লাস করব, তোমাদের সাথে নিয়ে ক্লাস করবো। এখন যেহেতু সরাসরি আমারই সব কিছু করতে হচ্ছে, সুতরাং তোমাদের যত মতামত থাকবে তোমরা সে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবে। আর উপস্থিত হিসাবে তোমরা তোমাদের রোল নংটা কমেন্টস বক্সে লিখে দিবে। ক্লাসে চলে যাচ্ছি যে মূলধন ব্যয় আসলে কি, মূলধন ব্যয়টা আসলে কি। তো এখানে মূলধন এখানে বোঝা যাচ্ছে যে মূলধন ব্যয়, মূলধনের ব্যয়, মূলধনের ব্যয়। ব্যবসা যখন শুরু করি, যে কোনো ব্যবসা শুরু করতে গেলে প্রথম যে বিষয়টা সবার মাথা অবগত হওয়া দরকার সেটা হচ্ছে যে আমার আসলে ক্যাপিটাল আছে কিনা, মূলধন আছে কিনা। মূলধন না থাকলে তো ব্যবসা শুরু করাই যাবে না। সেটা তোমরা যেন নগদ টাকা হতে পারে অথবা ধারের টাকা হতে পারে, সেগুলো সবই কিন্তু মূলধনের অংশ। আসলে মূলধন ব্যয় বলতে আমরা যদি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে একটি কোম্পানির যত প্রকার তহবিল থেকে আমরা এই মূলধনটা হিসাবে সংগ্রহ করব, সেই সংগ্রহীত তহবিলের ব্যয়ের নাম হচ্ছে কি, মূলধন ব্যয়। এখানে তোমাদের দেখো আমি লিখে দিয়েছি যে একটি কোম্পানির তহবিল সমূহের ব্যয়কে বোঝায়। একটি কোম্পানির তহবিল সমূহের ব্যয়কে কি বোঝায়? মূলধন ব্যয় বোঝায়। এখন তোমরা বলতে পারো যে স্যার তহবিল কি? তহবিল হচ্ছে যে টোটাল সামগ্রী যেই তোমার টাকাটা থাকবে সেটাকে বলা হবে মূলধন। আর এক একটা উৎস থেকে আমরা যখন সংগ্রহ করবো সেই তহবিলটা, এই দেখো কি কি উৎস থেকে আমরা এই তহবিল সংগ্রহ করতে পারি, এই মূলধন গঠন করতে পারি। সেই উৎসগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্রের ব্যয়। দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে আমরা এই তহবিল সংগ্রহ করতে পারি। আবার অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, সংরক্ষিত শেয়ার। এই যে চারটা উৎসের কথা বলছি ব্যবসায়, আসলে এই চারটা উৎস থেকে আসলে আমাদের এই মূলধন সংগ্রহ করে থাকি। এখন বিনিয়োগকারীর দিক থেকে এইগুলি হচ্ছে আয়ের মতো, কিন্তু ব্যবসার দিক থেকে হচ্ছে এগুলি বিনিয়োগকারী যে জিনিসগুলি প্রত্যাশা করে, বিনিয়োগকারী যে জিনিসগুলি প্রত্যাশা করে, কি কি প্রত্যাশা করে, যেমন যদি আমি দীর্ঘমেয়াদী ঋণ থেকে আমি আমার এই মূলধনের সংগ্রহ করি, তখন এই দীর্ঘমেয়াদী ঋণপত্র যারা ঋণ দিবে তারা কিন্তু আমার কাছ থেকে মানে ব্যবসায়ের কাছ থেকে কি চাবে? মুনাফা চাবে, সুদ চাবে। কি চাবে? সুদ চাবে। কিন্তু তাদের কাছে এটা সুদটা তাদের জন্য লাভ, তাদের জন্য এটা কি লাভ, কিন্তু ব্যবসার জন্য সেটা কি একটি খরচ। একটা নির্দিষ্ট হারে তারা সুদ পাবে, আর কিন্তু ব্যবসার জন্য সেটা হবে খরচ। এই জন্য বলা হয়ে থাকে দীর্ঘমেয়াদী ঋণপত্রের যে ব্যয় সেটা হচ্ছে আসলে সুদেরই ব্যয়। আর আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন কি এটা তোমরা জানো, তোমরা পড়ে এসেছো। তারপর আমি একটু বলে দিই যে যেই শেয়ারের মালিকরা ঋণপত্রের সুদের পরে তাদের মালিকানার অংশ দাবি করতে পারে, তাদেরকে বলা হবে কি অগ্রাধিকার শেয়ারের
মাল হোল্ডার, এবং তাদের জন্য যে ব্যয়টা হবে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। কিন্তু অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আসলে সুদের মতো না, এটাকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। তাদের জন্য যে ব্যয়টা হবে সেটা হবে কি অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, তাদের জন্য সেটা হচ্ছে মুনাফা। কিন্তু ব্যবসার জন্য যেহেতু ওই মুনাফাটা তাদেরকে দিয়ে দিবে, তাহলে সেটা হবে তাদের জন্য কি ব্যবসার জন্য হবে কি খরচ, আর তাদের জন্য শেয়ার হোল্ডার যারা থাকবে তাদের জন্য হবে কি মুনাফা। তারপর হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় যে বিষয়টা, এটা আসলে ব্যবসায়ের প্রকৃত মালিক কারা? প্রকৃত মালিক কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররাই। এখন এই প্রকৃত মালিক যারা থাকে তারা কিন্তু আসলে শেয়ারের মুনাফায় একদম প্রথম থেকে তাদের ভাগ বসাতে পারে না। তারা আসলে এই যে পর্যায়ক্রমে এই মুনাফার অংশে তারা অংশীদার হতে পারে, তারা অগ্রাধিকার পেয়ে থাকে। যেমন প্রথম অগ্রাধিকার পাবে কারা? ঋণপত্রের যারা হোল্ডার থাকবে, ঋণপত্রের যারা মালিক থাকবে, তারা কিন্তু প্রথম সুদের বিনিময়ে তারা এখানে ইনভেস্ট করেছে। তারা প্রথম ব্যবসায় লাভ হলে প্রথম ওই লাভ থেকে সুদটা আদায় করবে কে? সুদটা পাবে সেখানে ঋণপত্রের মালিকরা এই সুদের টাকা পাওয়ার পরে যে লভ্যাংশের পরিমাণ থাকবে, যদি দেওয়ার মতো থাকে, তারা পাবে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন মাল হোল্ডাররা তারা পাবে, এবং পরবর্তীতে পাবে ওই সাধারণ শেয়ার হোল্ডার যারা থাকে। এবং সাধারণ শেয়ার হোল্ডাররা মনে হয় যে তাদের জন্য কোনো ব্যয় নাই, আসলে তাদের জন্য একটা ব্যয় আছে। সাধারণ শেয়ার হোল্ডারের যে মালিক, তারা কিন্তু আসলে মানে ব্যবসা কিন্তু বাধ্যবাধকতা হিসাবে তাদের মুনাফা দিবে এরকম কিছু না। তাদেরকে মুনাফা না দিলেও চলে, তাও বলা যাবে না। কিন্তু যারা আসলে বিনিয়োগ করে তারা তো চায় যে ব্যবসা থেকে একটা মুনাফা তাদের আসুক। তারা যদি মুনাফা না পায় তাহলে তারা কেন ইনভেস্ট করবে? তাহলে সার্বিকভাবে কিন্তু আমাদের এই আর্থিক যে বাজারের যে শেয়ারের মূল্য থাকে, সেই মূল্যের উপরে কিন্তু ইফেক্ট পড়বে। যদি তারা নিয়মিত হারে একটা যদি মুনাফা এবং লভ্যাংশ না পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা ওই কোম্পানির থেকে তাদের বিনিয়োগ মুখ ফিরিয়ে নিবে। সুতরাং যদিও প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে তাদের জন্য কোনো স্থির ব্যয় নাই, কোনো সরাসরি কোনো ব্যয় নাই, কিন্তু আসলে তারা তো একটা মুনাফা প্রত্যাশা করে, সেই মুনাফাটাকে বলা হবে কি এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সুতরাং তাহলে তিনটি ব্যয়ের কথা বলছি, আর হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। তো সংরক্ষিত আয় এর ব্যয় বোঝার আগে আমরা একটু বলে নেই যে তোমরা কি জানো যে সংরক্ষিত আয়ের ব্যয় বলতে কি বোঝায়? সংরক্ষিত আয় মানে আমরা যদি এই তিনটা উৎস থেকে যে মূলধনটা সংগ্রহ করলাম, এই মূলধনের যখন এই তিনটা বের টাকা, সুদের টাকা দেওয়ার পর, অগ্রাধিকার শেয়ারের মুনাফা দেওয়ার পর, এবং সাধারণ শেয়ার মূলধনের যে মুনাফা এই মূলধনের দেওয়ার পর অবশিষ্ট যে মুনাফা থাকবে, সেই মুনাফার সম্পূর্ণ অংশ কিন্তু ব্যবসায় সাধারণ শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় না। এই অগ্রাধিকার শেয়ারের মূলধন দেওয়ার পর যে মুনাফাটা, মনে করো সাপোজ 100 টাকা তোমার মুনাফা হয়েছে ব্যবসায়, এর ভিতরে তুমি সুদের জন্য দিয়ে দিলা 20 টাকা, এবং অগ্রাধিকার শেয়ারের জন্য দিয়ে দিলা তোমার 20 টাকা, আরো রয়ে গেছে কত টাকা? 100 টাকা। তোমার 100 টাকা লাভের ভিতরে আরো রয়ে গেছে 60 টাকা। তুমি সাধারণ শেয়ার হোল্ডারকে তুমি 60 টাকা দিয়ে দিবা, এরকম করে না ব্যবসা আসলে তাদের সম্পূর্ণ মুনাফার যে অংশটা থাকে সম্পূর্ণটা তাদের পক্ষসমূহকে বিলি না করে কিছু অংশ সংরক্ষণ করে থাকে। তাহলে ধরে নেওয়া হয়, অনেক সময় মনে করা হয় যে সংরক্ষিত আয়ের মনে হয় কোনো ব্যয় নেই। আসলে সংরক্ষিত আয়ের কিন্তু একটা নির্দিষ্ট ব্যয় আছে। যেমন সেটা কি অনেক সময় বলা হয় সুযোগ ব্যয়। যেমন সংরক্ষিত আয় ব্যয়টা যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার মনে করো এখানে সংরক্ষিত যে আয়টা তুমি সাধারণ শেয়ার হোল্ডারকে দিলা না, তাহলে কিন্তু সে তার মুনাফা যে 60 টাকা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে সে যদি 20 টাকা পায়, আর 40 টাকা তুমি যে ব্যবসায় সংরক্ষণ করে ফেললা, যদি সে এই 60 টাকা পুরাটা পেত, তাহলে তো সে অন্য জায়গায় হয়তো বিনিয়োগ করতে পারতো। তুমি যে 40 টাকা তার কাছে রেখে দিলে, এই 40 টাকা কিন্তু সে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতো। যে অন্য জায়গায় বিনিয়োগ করে সে কি সেখান থেকে একটা মুনাফা পেত না? পেত। সুতরাং এখানে ওই সুযোগ ব্যয়টাকে বলা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। আশা করি তোমরা এই 4টা কনসেপ্ট বুঝতে পেরেছো। এখন এই যে মূলধন ব্যয় এই চ্যাপ্টারটা একটা বিশাল কনসেপ্ট। এই কনসেপ্টগুলি প্রাথমিকভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং ক্লাস শেষে তোমাদের সাথে একটা অঙ্ক শেয়ার করার চেষ্টা করব, সেই অঙ্কটা থাকবে। এখন তোমাদের প্রথম যেই কনসেপ্টটা ছিল যে দীর্ঘমেয়াদী ঋণপত্র ব্যয়। দীর্ঘমেয়াদী ঋণপত্র আবার দুই ধরনের, একটা হচ্ছে পরিশোধিত আর একটা হচ্ছে অপরিশোধিত। এখানে প্রথমটা দেখো অপরিশোধিত দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে দেখো পরিশোধিত। এখন অপরিশোধিত বোঝায় যায় যে অপরিশোধিত শেয়ার যে
ঋণপত্রের যে হোল্ডাররা থাকে তারা কিন্তু এই একটা টাকা যখন তার ব্যবসায় বিনিয়োগ করে থাকে, তার টাকাগুলো সে ধরে নেয় যে তার টাকা সে ব্যবসায় যতক্ষণ পর্যন্ত বিলোপ সাধন না ঘটবে, যখন ব্যবসা ধ্বংস না হবে, ততক্ষণ পর্যন্ত সে সেই ঋণের টাকা উঠাবে না। এটা হচ্ছে অপরিশোধিত ব্যয়। ঋণের একটা ঋণ, সেই ঋণে কোনো মেয়াদ উল্লেখ থাকে না এবং এই জন্য তাকে বলা হয় অপরিশোধিত ঋণের ব্যয়। আবার পরিশোধিত ঋণের ব্যয়ের ক্ষেত্রে এখানে পরিশোধিত ব্যয় মানে হচ্ছে যে পরিশোধ করতে হবে, যেমন 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, এরকম ঋণের ব্যয় উল্লেখ, ঋণপত্রের ভিতরে যে সময়ের উল্লেখ থাকবে তাকে বলা হবে কি অপরিশোধিত ঋণের ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ধরতে পেরেছো যে কি এই যে 4টা কনসেপ্ট ছিল, এই 4টা কনসেপ্ট আসলে আমি কি বোঝাতে চেয়েছি। এখন এই পরিশোধিত মানে হচ্ছে তোমার যেটা পরিশোধ মেয়াদকাল উল্লেখ থাকবে সেটা সংক্ষিপ্ত, আর যেটাতে মেয়াদকাল অপরিশোধিত যেটা মেয়াদকাল উল্লেখ থাকবে না, আর পরিশোধিত মেয়াদকাল উল্লেখ থাকবে। তো এটা হচ্ছে প্রাথমিক একটা কনসেপ্ট মূলধন ব্যয়ের। এখন এই মূলধন ব্যয় করার আগে আমি তোমাদের কিছু শর্ত থাকবে। এই মূলধন ব্যয়ের অঙ্ক করার আগে তোমার এই শর্তগুলি অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোন কোন শর্ত মোতাবেক আমি এই মূলধন ব্যয়ের অঙ্কগুলি করব। এখন যে শর্তগুলি অনেক সময় সৃজনশীল আকারেও পরীক্ষা থাকে। এখন এই চ্যাপ্টারে সৃজনশীল কিছু প্রশ্ন থাকে, আবার কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকে। তোমরা জানো যে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রায় 30 থেকে 40%, হয়তো 30%-এর মতো, হয়তো তোমার 30 থেকে 40% ম্যাথ থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, মানে তাত্ত্বিক প্রশ্ন থাকবে। বাকি 60%-এর মতোই, প্রায় 60 থেকে 70% প্রশ্ন তোমরা ম্যাথমেটিক্যাল থাকবে। সুতরাং এই বিষয়টা তোমরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ম্যাথমেটিক্যাল জ্ঞান দুইটাই তোমার আয়ত্তে রাখতে হবে। সুতরাং আর এখানে এই অঙ্ক তুমি যদি ফুল করতে পারো, তুমি অঙ্কে ফুল মার্কসই পাবা, এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই। এখন এখানেও তোমাদের হিসাব বিজ্ঞানে গত ক্লাসে, প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে এখানে সৃজনশীল প্রশ্নে হিসাব বিজ্ঞানে থাকতো 3টা ক, খ, গ, কিন্তু এখানে ফিন্যান্স বিভাগের প্রতিটি প্রশ্নের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য ক, খ, গ, ঘ, এই 4টা বিষয়, প্রতিটা প্রশ্নের 4টা পার্ট থাকবে। ক পার্টের জন্য থাকবে 1 মার্কস, খ পার্টের জন্য থাকবে 2 মার্কস, গ পার্টের জন্য থাকবে 3 মার্কস এবং ঘ পার্টের জন্য থাকবে 4 মার্কস। 4 আর 3 7, 7 আর 2 কত তোমার 9, 9 এর আগে কত 10। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10। এই 10 মার্কসের ভিতরে প্রতিটি প্রশ্নের ক, খ, ঘ, গ এইভাবে ভাগ থাকবে। এই ক পার্টের জন্য একটা উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকে তোমার উদ্দীপক থেকে যে প্রশ্ন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তোমরা হয়তো অনেকে এই বিষয়টা জানো যে উদ্দীপক যে কোনো চ্যাপ্টার থেকে আমার উদ্দীপক দিব, কিন্তু উদ্দীপকের আলোকে যে ক নম্বর প্রশ্ন করতে হবে সেটা না। যেমন আমি এখন মূলধন ব্যয় চ্যাপ্টার পড়াচ্ছি, আমি ইচ্ছা করলে অর্থের সমমূল্য থেকে ওই ক নম্বর প্রশ্নটা করে দিতে পারবো। সুতরাং এখানে ফাইনাল পরীক্ষার আগে প্রতিটা বিষয়ের সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তোমাদের। আবার খ পার্টের যে প্রশ্নটাও যে তোমার উদ্দীপকে দিতে হবে তাও কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু গ এবং ঘ এই দুইটা বিষয় এই 3 নম্বর মার্কসের জন্য এবং 4 নম্বর মার্কসের জন্য অবশ্যই সেটা উদ্দীপকের আলোকে তোমার এই প্রশ্নের সমাধান করতে হবে এবং এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলি করবে পরীক্ষা। এখন পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি আলোচনায়, সেটা হচ্ছে মূলধন ব্যয়ের কিছু শর্ত সমূহ আছে, সেটা তোমরা অবশ্যই তোমাদের জানা উচিত। অঙ্কে যাওয়ার আগে কি কি বিষয় শর্ত পালন করলে আসলে এই মূলধন ব্যয় অঙ্কগুলি আমি সহজে রপ্ত করতে পারবো, সেই বিষয়গুলি। প্রথমটা হচ্ছে সেই শর্তসমূহ, প্রথমটা হচ্ছে ব্যবসায়ের ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার ব্যবসায় ঝুঁকি কি, আবার অনেকে হয়তো দেখো পরেরটা দেওয়া আছে আর্থিক ঝুঁকি স্থির থাকবে। এখানে অনেকে বলতে পারো যে আর্থিক ঝুঁকি কি। এখন এই যে ব্যবসায় ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি, এই বিষয়টা আমাদের এই সবার শেষে একটা অধ্যায় আছে ঝুঁকি এবং ঝুঁকির একটা চ্যাপ্টার আছে সবার শেষে, সেই নবম অধ্যায় সম্ভবত সেটা তোমাদের সেই নবম অধ্যায়ে সেখানে ঝুঁকি এবং আর্থিক ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা আছে। কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই যে ব্যবসায় ঝুঁকি এবং আর্থিক ঝুঁকির এখানে একটা মূল পার্থক্য আছে, যে হোয়াট ইজ তোমার ব্যবসায় ঝুঁকি আর হোয়াট ইজ তোমার আর্থিক ঝুঁকি। এখন ব্যবসায় ঝুঁকিটা এই সকল যে ঝুঁকিটা আছে, যেমন
চাহিদা পরিবর্তনের কারণে বিক্রয় কমে যাওয়া এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়া, শ্রমিক ধর্মঘট, এই সকল যে বিষয়গুলি হবে সেগুলিকে আমরা বলবো তোমার ব্যবসায়িক ঝুঁকি। এবং শ্রমিকের মজুরি, কাঁচামাল মূল্য, আর্থিক ভাড়া, বিমা খরচ ইত্যাদি পরিশোধ করতে হয়, এগুলিও ব্যবসায় ঝুঁকির ভিতরে পড়ে। এখন মূল বিষয়টা তোমাদের বলছি যে ব্যবসায় ঝুঁকি বলতে কি বোঝায়। অপর্যাপ্ত মুনাফার কারণে যদি পরিচালন ব্যয়, ভালো করে খেয়াল রাখো, অপর্যাপ্ত মুনাফার কারণে যদি পরিচালন ব্যয় পরিশোধ করার অক্ষমতা থেকে থাকে তখন তাকে বলা হবে কি ব্যবসায়িক ঝুঁকি বলা হবে। পরিচালন ব্যয় যদি তোমার পরিশোধ করতে না পারি, যেমন ব্যবসায় আমাদের বিভিন্ন ধরনের পরিচালন ব্যয় হয়ে থাকে, সেই ব্যয়গুলি বেতন হতে পারে, মজুরি হতে পারে, পরিবহন খরচ হতে পারে, আবার এই যে সকলগুলি খরচ, এই খরচগুলি যদি ব্যবসায় তার মুনাফা থেকে পরিশোধ করতে অক্ষম হয় তখন এই ব্যবসায় কিন্তু ব্যবসায় ঝুঁকি উদ্ভব হবে এবং সেটাকে বলা হবে কি ব্যবসায়িক ঝুঁকি। এবং আরেকটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এখানে আর্থিক ঝুঁকির যে বিষয়টা সেখানে হচ্ছে যে যদি ব্যবসায় যদি তোমার দীর্ঘমেয়াদী ঋণের উৎস থেকে যদি তুমি তহবিলের যে কথাটা বলেছিলাম যে ব্যবসায় যদি দীর্ঘমেয়াদী ঋণপত্রের থেকে যদি আমি এই মাধ্যমে যদি মূলধন সংগ্রহ করে না থাকি তাহলে কিন্তু এই আর্থিক ঝুঁকির উদ্ভব হবে না এবং সেখানে আর্থিক ঝুঁকি হবে না। তো এখানে যদি কোনো কোম্পানি ঋণ মূলধনের ব্যবহার না করে থাকে তাহলে আর্থিক ঝুঁকির সম্মুখীন হবে না। ঋণ মূলধনের ব্যবহার আর্থিক ঝুঁকির উদ্ভব ঘটায়। আর্থিক ঝুঁকি অর্থায়নের সাথে জড়িত। আর্থিক ঝুঁকির সাথে অর্থায়নের সাথে অবশ্যই কি জড়িত আছে। সুতরাং এখানে যদি একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে ব্যবসায়িক ঝুঁকিটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়ের সাথে সম্পর্কিত, আর্থিক ঝুঁকিটা হচ্ছে তোমার সরাসরি যদি আর্থিক দীর্ঘমেয়াদী ঋণ থেকে যদি মূলধন সংগ্রহ করে না থাকো তাহলে এখানে ব্যবসায়িক ঝুঁকির উদ্ভব হবে না, সুতরাং হবেও না এই ঋণের ব্যয়। পরবর্তী যে বিষয়টা এখানে কিন্তু ব্যবসায় ঝুঁকি যে শর্ত সমূহটা আছে, শর্ত সমূহ ব্যবসায় ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে। যে একটা নির্দিষ্ট সময় শেষে আমার যাতে এই ব্যবসায়িক ঝুঁকিটা কি থাকে ওই সময়ের জন্য সবসময় যাতে আমার স্থির থাকে, অপরিবর্তনীয় থাকবে, পরিবর্তন হওয়া যাবে না, এটা একটা শর্ত। এই শর্তটা মানতে হবে এই মূলধন ব্যয়ের অঙ্কের ক্ষেত্রে। দ্বিতীয়টা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি এখানে স্থির থাকতে হবে, আর্থিক ঝুঁকি পরিবর্তন করা যাবে না, এটা স্থির থাকতে হবে। এখানে আর্থিক ঝুঁকির বিষয়টা তোমাদের একটু আগে বলেছি যে ঋণের সুদ, ইজারা কিস্তি, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এগুলো হচ্ছে আর্থিক ঝুঁকির একটি উদাহরণ। আবার কর পরবর্তী ব্যয় বিবেচনা, কর পরবর্তী ব্যয় এখানে বিবেচনা আনতে হবে, কর পূর্ববর্তী ব্যয় এখানে বিবেচনা আনা যাবে না। এবার চতুর্থটা আছে লভ্যাংশ নীতি স্থির থাকবে। কি থাকবে? লভ্যাংশ নীতি স্থির থাকবে। এখানে যে গতানুগতিক আমি যে লভ্যাংশ দিয়ে থাকি সেই লভ্যাংশ নীতির যে নিয়ম কানুন সেটা অবশ্যই এখানে কি থাকবে? স্থির থাকবে, পরিবর্তন করা যাবে না। স্বল্পমেয়াদী ঋণ, পঞ্চমটা আছে স্বল্পমেয়াদী ঋণ বিবেচনায় আসবে না। এখানে এই যে প্রথমে বলছি যে এখানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণের কথা বলেছি যে এখানে ব্যয়টা আসলে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় হয়ে থাকে, সেটাই মূলধন ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়, সুতরাং এখানে স্বল্পমেয়াদী ঋণ বিবেচনা আসবে না। ছয় নম্বরটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার কি থাকবে? স্থির থাকবে। যে বাজারে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন এবং ডিফ্লেশনের যে ব্যাপারটা আছে, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, এখানে মুদ্রাস্ফীতি থাকা চলবে না। এখানে বাজার সবসময় স্থির থাকবে ধরে নেওয়া হয়। এবং মূলধন কাঠামো কি থাকবে? স্থির থাকবে। মূলধন কাঠামো যদি আমি কোনো নতুন কোনো মূলধন বাজারে ছাড়ি সেখানে আগের যে মূলধন কাঠামো আছে সেই অনুপাতে আমার কি করতে হবে? বাজারে মূলধন ছাড়তে হবে। এবং সবার শেষে অষ্টম যেটা আছে 8 নম্বর, নতুন বিনিয়োগ বর্তমান মূলধন কাঠামোর উৎস অনুসারে অনুপাত অনুসারে হবে। আমি যদি নতুন কোনো বিনিয়োগ করতে যাই তাহলে পুরাতন যে ভবিষ্যৎ যে অতীত যে বিনিয়োগটা ছিল সেই বিনিয়োগের যে হার আছে, বিনিয়োগের যে অনুপাত আছে সেই অনুপাত অনুসারে কি করবো? আমার নতুন বিনিয়োগ এখানে অনুসরণ করতে হবে। এখানে এই যে 8টি তোমার শর্ত সমূহ আছে মূলধন ব্যয়ের শর্ত, এটা অবশ্যই তোমার অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন হয়তো আসতে পারে, না আসে যে যদি বলে যে মূলধন ব্যয়ের শর্ত সমূহ কি কি, তখন এই 8টা প্রশ্ন থেকে তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে যদি লিখে দিতে পারো অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। আবার যদি বলা হয় ক নম্বরে বলো যে মূলধন ব্যয়ের 4টি উৎস কি, ক নম্বরে বলতে পারো 1 নম্বরের জন্য যে তুমি 4টা উৎস লিখে দিলে, ঋণপত্রের ব্যয় সমূহ কি, অগ্রাধিকার শেয়ার কি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় এবং সংযুক্ত আয় ব্যয়, এই সবগুলো শিখে তোমার এই মূলধন ব্যয়ের উৎস সমূহ। আবার যদি বলা হয় মূলধন ব্যয় বলতে কি বুঝো, ক নম্বরে বলতে পারে যে একটি কোম্পানির তহবিল সমূহের ব্যয়কে আসলে কি বলা হয়? মূলধন ব্যয়। তহবিলগুলো কি কি? দীর্ঘমেয়াদী ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার এবং সংগৃহীত আয়ের জন্য যে ব্যয় হয় তাকে কি বলা হবে? একটি কোম্পানির তোমার মূলধন ব্যয় বলা হবে তাকে। হ্যাঁ,
তো এখানে এই আপাতত এই যে যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। অঙ্কে যখন যাব তখন অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এই যে তোমাদের যে অঙ্ক বেশিরভাগ থাকে এই ঋণপত্রের ব্যয় সম্পর্কিত অঙ্ক থাকে। এই ঋণপত্রের ব্যয় দুই ধরনের থাকে, অপরিশোধিত ঋণপত্র এবং পরিশোধিত ঋণপত্র। এখানে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা অঙ্ক, সেই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা একটা খাতা কলম নিয়ে বসতে পারো। স্যার আমি যে জিনিসগুলি লিখবো তোমরা সেটা লিখবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে। দেখো এই বোর্ডের যে অঙ্কটা আছে সেটা তোমরা এখন পড়ো। আমি এতক্ষণ যে আলোচনাগুলি তোমাদের সাথে করেছি, যে এখন দেখো তোমরা এই থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে অঙ্কটা তোমরা মিলাতে পারো কিনা। এখানে অঙ্কটা হচ্ছে, দেখো আদিবা কোম্পানি লিমিটেডের 1 লক্ষ টাকা মূল্যের 15% ঋণপত্র রয়েছে। কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করো যখন ঋণপত্রটি সমমূল্যে ইস্যু করে 10% বাট্টার আরেকটা নাম আছে তোমার বাট্টায় অথবা তোমার কম মূল্যে যেটা বিক্রি করে সেটা বাট্টা, আর অধিহারে যেটা প্রিমিয়ামে। এখন এই যে প্রশ্নটা আছে এটা ক খ গ, এই যে তিনটা প্রশ্ন এখানে, এটা আসলে এটা সম্পূর্ণ সৃজনশীল নয়। এখন আমি যদি এটা খ দিতাম, গ দিতাম, দিতে পারতাম, কিন্তু কতে দিয়ে দিলাম যে মূলধন ব্যয় বলতে কি বুঝো, মূলধন ব্যয় বলতে কি বুঝো। দেখুন এটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, যে মানে ক এখানে দিয়ে দিলাম মূলধন ব্যয় বলতে কি বুঝো, মূলধন ব্যয় কি, এটা খ দিয়ে দিতে পারি, এটা গ দিয়ে দিলাম, এটা ঘ দিয়ে দিলাম, মনে করো এরকম থাকতে পারে। তো এখানে অঙ্কগুলি আগে করা শিখবো, পরে আমরা সৃজনশীল প্রশ্ন যেরকম আসে বোর্ডে সেভাবে আমরা শিখাবো তোমাদের। আগে অঙ্ক করা শিখো কীভাবে অঙ্ক করতে হয়। তো মূলধন ব্যয় কি, আমরা বলছি যে মূলধন তহবিল, ব্যবসায়ের মূলধন তহবিল সংগ্রহ করার জন্য যে ব্যয় হয় তাকে বলা হবে মূলধন ব্যয়। চাকরি উৎস থেকে আমরা মূলধন ব্যয় সংগ্রহ করে থাকি। এই ক্লাসের শুরুর দিকে আমরা এটা বলেছি যে কী কী উৎস থেকে আমরা সংগ্রহ করে থাকি, সেটা আমরা বলছি দীর্ঘমেয়াদী ঋণপত্রের ব্যয়, তারপরে কি তোমার এই অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, তারপরে হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় এবং সংরক্ষিত আয়ের ব্যয়, চারটাকে বলা হচ্ছে মূলধন ব্যয় এর উৎস। আর এখানে সমমূল্যের ইস্যু যখন শেয়ার ছিল। এখন তোমরা অঙ্কটা দেখো যে এখানে আসলে কি, এখানে দেখি স্পষ্ট কিনা যে তোমাদের বলেছিলাম যে পরিশোধিত এবং অপরিশোধিত ঋণপত্র কিনা। এখানে কিন্তু কোনো সালের কথা উল্লেখ নাই, আছে কি কোনো সময়ের কথা উল্লেখ আছে যে 5 বছর 2 বছর 6-10 বছর মেয়াদি কোনো ঋণপত্র এরকম কিছু উল্লেখ আছে নাই। তার মানে এটা একটা পরিশোধিত ঋণপত্র নয়, এটা হচ্ছে অপরিশোধিত একটা ঋণপত্র। আর এখানে আরেকটা বিষয় যে লেখা আছে, দেখো কর পূর্ববর্তী, তাহলে এখানে কর পূর্ববর্তী, কর পরবর্তীর অঙ্ক একরকম, আবার কর পূর্ববর্তীর অঙ্ক কি আরেকরকম। খেয়াল রাখবে কয়টা বিষয় বলেছি, একটা হচ্ছে তোমার এটা কি পরিশোধিত না অপরিশোধিত, এটা খেয়াল রাখবা। এই যে লিখে দিচ্ছি, এটা কি পরিশোধিত নাকি অপরিশোধিত। তার মানে আমাদের এটার ভিতরে পড়ছে, অপরিশোধিত পড়ছে, যেহেতু তোমার নির্দিষ্ট মেয়াদের উল্লেখ নাই, তো এটা অপরিশোধিত। আবার এটা কি তোমার কর পূর্ববর্তী না কর পরবর্তী, কর পূর্ববর্তী নাকি কর পরবর্তী। কর পূর্ববর্তীর সূত্র একরকম, কর পরবর্তীর সূত্র আরেক রকম। তো এইখানে কিন্তু কর পূর্ববর্তী উল্লেখ করা আছে, আর যে অঙ্কে কোনো করের কথা উল্লেখ থাকবে না সেটা কিন্তু আসলে কর পূর্ববর্তী হবে। কর এটা স্পষ্ট থাকে অনেক সময়, আর এখানে কর পূর্ববর্তী বলেই দিয়েছে। যদি এখানে করের হার উল্লেখ না থাকতো তাহলে এটা ধরে নেব সেটা কর পূর্ববর্তী। তো এখানে এই কর পূর্ববর্তী, কর পরবর্তী, পরিশোধিত এবং অপরিশোধিত এই কনসেপ্টগুলি তোমাদের ক্লাসের শুরুর দিকে বলেছিলাম, সেটা তোমরা খেয়াল করে দেখো। এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, যে খ নম্বরের যে প্রশ্নটা আছে সেটাকে কি বলা হচ্ছে, যে সমমূল্যের ইস্যু করি। এখন সমমূল্য বলতে কি বোঝায়, আবার বাট্টায় অথবা অধিহারে বলতে কি বোঝায়, এগুলি তোমাদের এখন একটু বলে দেই। যে আমার যদি ঋণপত্র 100 টাকা মূল্য থাকে, তাহলে যদি আমি 100 টাকা ইস্যু করি সেটা হচ্ছে সমমূল্যের, সেটা কি সমমূল্যের ঋণপত্র। আবার যদি 100 টাকারটা যদি আমি 90 টাকা ইস্যু করি তাহলে সেটা হবে বাট্টায় অথবা অবমূল্যে। আর যদি 100 টাকার ঋণপত্র যদি আমি 110 টাকায় ইস্যু করি তাহলে সেটা হবে অধিহারে অথবা প্রিমিয়ামে, বাট্টায় অথবা
এই অধিহারে অথবা প্রিমিয়ামে। আর বারটাটা তো বোঝাই গেল যে 90 টাকা করছি। দেখো এটা হচ্ছে খ, এটা হচ্ছে এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে ঘ। যদি 100 টাকাটা 100 টাকাই করি মানে সমান, তাহলে সমমূল্যে 100 টাকাটা 90 হলে বারটা 100 টাকাটা 110 টাকা মূল্যে যদি ইস্যু করি বাজারে ছাড়ি, তখন সেটা হবে কি তোমার অধি মূল্যে অথবা অধিহারে অথবা প্রিমিয়ামে, অথবা কি প্রিমিয়ামে। বারটায় অথবা কম মূল্যে হলে সেটা হবে তোমার অবহারে। এটা বারটার আরেক নাম আছে অবহার। লিখে রাখো অবহার। অবহার বুঝতে পারো না, এমন স্পষ্ট হয় না লেখাটা। অবহার এই হচ্ছে আলোচনা। এখন আমরা অঙ্কে যাব। বোর্ডে তোমাদের অঙ্কটা তোলা আছে, সবাই এখানে খেয়াল করো। প্রশ্ন যদি নাও তুলে থাকো এখানে পরে তুলে নিতেও পারবে। এখন সূত্রটা ফিনান্সের মূল বিষয় আছে সূত্র। সূত্র যদি তোমরা করে ফেলতে পারো, সূত্র যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্ক পারবা। কিন্তু সূত্র মূল ফিনান্সের মূল অঙ্কের মূল কনসেপ্ট হচ্ছে যে কোন সূত্রে অঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্রটা কোন প্রশ্নের জন্য প্রয়োগ করা হবে। এখানে প্রশ্ন আমি যে আলোচনাগুলি করেছি এই আলোচনাগুলি তোমরা যদি ফার্স্ট ক্লাস ভালো করে অবলোকন করে থাকো, তোমরা অবশ্যই ধরতে পারবে যে এখানে কোন প্রশ্নটা জন্য কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমি একটু আগে ভেঙেও দিয়েছি যে এখানে অপরিশোধিত এবং সেটা কর পূর্ববর্তী। সুতরাং অপরিশোধিত ঋণের যে সূত্রটা সেটা হচ্ছে কস্ট অফ এখানে এইভাবে লিখবা কস্ট অফ ইন্টারেস্ট। এখানে এই যে ইন্টারেস্ট বোঝায় NSB ইন্টু 100। এটা হচ্ছে সূত্র। এখানে এগুলি কিছু মিনিং আছে। কস্ট অফ অনেক সময় এখানে কস্ট অফ আই না লিখে কস্ট অফ ডেপ্ট লেখে, কস্ট অফ ডেপ্ট লিখতে পারবা, এখানে কে দিও লিখতে পারবা। হ্যাঁ, যেটা ইচ্ছা তোমরা লেখো, কস্ট অফ আই, কস্ট অফ ইন্টারেস্ট আর কস্ট অফ ডেপ্ট। তো এখানে ইন্টারেস্ট আই মান হচ্ছে ইন্টারেস্ট। আই মানে কি এখানে আমরা একটু পাশে একটু করে দিব। এখানে আই মান হচ্ছে ইন্টারেস্ট আমরা বাই করব। এখন এখানে দেখো খেয়াল করে দেখো যে ঋণপত্রটা কত টাকা মূল্যের ছিল। ঋণপত্রটা ছিল আসলে 1 লক্ষ টাকা মূল্যের। কত টাকা মূল্যের? 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকার আসলে কত পার্সেন্ট? 15% হচ্ছে তোমার ঋণপত্র। এই 15% কত আসে? এই 1 লক্ষ টাকার 10% হচ্ছে কত? 10,000। আর 15% যদি হয় তাহলে 15,000 টাকা। এই 15,000 টাকা হচ্ছে তোমার ঋণের সুদ। এখন NSB নেট সেল ভ্যালু, নেট বলে দেই, নেট সেল VALUE, নেট সেল ভ্যালু মানে তোমার নেট বিক্রয় মূল্য যেটা বলা হয়। এখন 100 টাকাটা কিন্তু আমি 1 লাখ টাকাটা কিন্তু আমি 1 লাখ টাকায় বাজারে ছেড়েছি। সুতরাং এখানে নেট সেল ভ্যালু 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই হবে। নেট সেল ভ্যালু এখানে 1 লাখ টাকা। কত লাখ টাকা? 1 লক্ষ টাকাই। সুতরাং এখানে কোনো চেঞ্জ আসবে না। এখন এখানে ইন্টারেস্টের জায়গায় আমরা জাস্ট খালি ইন্টারেস্ট বসাই দিব। কত? 15,000। এখন 100 জায়গায় 100। আর এই নেট সেল ভ্যালু তো আমরা বলে দিলাম কত বাই করছি। তাহলে কিভাবে বাই করতে হয় সেটা আমরা বললাম তোমাদের ক্লাসে। তাহলে এখানে 15% 15,000 টাকা যদি আমরা এখানে যদি পার্সেন্টেজ করে দিয়ে দেখো এখানে আসবে হচ্ছে 15% আসবে। কত পার্সেন্ট আসবে? 15% আসবে। তাহলে যদি আমি এই সমমূল্যে ইস্যু করি তাহলে আমার এই অপরিশোধিত ঋণের এই সমমূল্যের ইস্যুর ব্যয় হবে এই 15%। এটা হচ্ছে খ নম্বর। চলে যাচ্ছি গ নম্বরে। গ নম্বরের সূত্র একই রকমই হবে, একটু পার্থক্য হবে শুধু ক্যালকুলেশনে। এখানে 10% বারটায় যখন আমি অথবা ওভারে যখন আমি ইস্যু করব তখন এখানে 10% বারটা দেখো তাহলে সূত্র একই রকমই হবে। কস্ট অফ আই সমান ইন্টারেস্ট NSB ইন্টু 100। এখানে ইন্টারেস্ট কিন্তু আগের মতোই, ইন্টারেস্ট কোনো চেঞ্জ আসতেছে না। ইন্টারেস্ট আসলে সবসময় ওই অবিহত যে মূল্যটা আছে, যে মূল্যে আমি প্রকৃত যে মূল্য সেই প্রকৃত মূল্যের উপরে সবসময় কি হবে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে ইন্টারেস্ট আগের মতোই থাকবে 15,000, শুধু নেট সেল ভ্যালুটা একটু চেঞ্জ হবে। নেট সেল ভ্যালু এখানে দেখো তোমার এখানে 1 লাখ টাকাটা কিন্তু আমি ছাড়ছি বাজারে 10% বারটায়। তাহলে এখানে কিন্তু তোমার 1 লক্ষ টাকা মাইনাস হবে 1 লক্ষ টাকার 10% বাদ দিয়ে দিব আমি। তাহলে 1 লক্ষ টাকার 10% কত? 10,000। তাহলে গিয়ে দাঁড়াবে কত? সরাসরি করে ফেলতেছি 90,000 টাকা হবে। তো এখানে যদি এতটুকু পার্থক্য, এখানে ইন্টারেস্টের জায়গায় বসাবো আগের মতোই 15,000, আর নেট সেল ভ্যালুর জায়গায় এখানে আসবে কত? 90,000। কত আসবে? 90,000 টাকা আসবে। তো এই 90,000 ইন্টু কি 100। তো এখানে যদি আমি 15,000 যদি 90,000 ভাগ দিই
এবং 100 দিয়ে যদি আমি এটা গুণ দিই তাহলে আমার পার্সেন্টেজটা আসবে 16.67%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বর শেষ হয়ে গেল। এখন পরবর্তীতে চলে আসি এই ঘ নম্বরে। এখন এই ঘ নম্বরে আমি শুধু একটু চেঞ্জ করব, এখানে আগেটা ছিল বিয়োগ, এখন এটা করে দিব যোগ। যদি আমি এটা 4 নম্বরের প্রশ্নটা করি যে সমমূল্যে ইস্যু না করে 10% বারটা ইস্যু না করে 10% অধিমূল্যে আমি ইস্যু করলাম। ওই জিটকে বলেছিলাম যে 100 টাকাটা যদি আমি 10% অধিহারে যদি করি তাহলে 100 যোগ 10, তাহলে এখানে থাকতো 100 যোগ এখানে 10% আছে 10, তাহলে 110 টাকা ইস্যু করছিলাম ক্লাসে। এই অঙ্কটা শুরু করার আগে বলেছি। তো এখানে 1 লাখ টাকাটা ইস্যু করলাম 10% অধিহারে, তাহলে এখানে কিন্তু দাঁড়াবে কত, 1 লক্ষ টাকা যোগ আরো 10,000 টাকা অতিরিক্ত যোগ হবে এখানের সাথে। তাহলে যোগ হওয়ার পরে আসবে কত, 1,10,000। তাহলে এখানে নিচে যাস খালি এখানে সূত্রটা আগের মতোই থাকবে। এই এনএসবির জায়গায় শুধু আমি বসাই দেব কত, 1,10,000 টাকা। সুতরাং ক্যালকুলেশনের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে। পার্সেন্টেজ এখন আসবে যেটা 1,10,000। দেখো 1,10,000, 1,10,000 যদি আমরা যদি 15,000 টাকাটা যদি 1,10,000 দিয়ে ভাগ করি আর 100 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে 13.64%। এখন তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে এখানে মিলাই দেখো যে স্যারের এই ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। যদি না থাকে তোমরা একটু ভেরিফাই করে নিতে পারো। তাহলে এখানে আমরা আজকে যে অঙ্কটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা অপরিশোধিত মূলধনের এই ঋণের অপরিশোধিত ঋণের কর পূর্ববর্তীর অঙ্ক করব, সেটা হচ্ছে এই অঙ্কটা। এখন কর পরবর্তী অঙ্ক থাকতে পারে। এখানে যদি কর পরবর্তী থাকে এই অঙ্কটা দিয়ে আমি জাস্ট করে তোমাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব যে এই 1 লক্ষ টাকার এই 15% অপরিশোধিত ঋণ এই এবং করের হার যদি আমি জাস্ট খালি যদি 40% দিয়ে দেই তাহলে ক্যালকুলেশন সবই আগের মতোই থাকবে। শুধু খালি এখানে ট্যাক্সের জন্য একটু তোমার একটু ক্যালকুলেশন আসবে কষ্ট। এখানে আমরা কর পূর্ববর্তীর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, আর কর পরবর্তীর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যে কস্ট অফ ডেট। এখন এখানে যদি আমরা জাস্ট খালি একটা জিনিস শুধু একটু অ্যাড করে দিব, যদি কর পূর্ববর্তী জায়গায় যদি আমরা কর পরবর্তী হয় শুধু করের হারটা একটু চেঞ্জ করে দিলাম। করের আগে ছিল না কর, এখন কর দিয়ে দিলাম, আর অঙ্ক যা আছে সব আগের মতোই আছে। এখন যদি কর পরবর্তী থাকে তাহলে এইভাবে আমরা ট্যাক্স রেটের কথা উল্লেখ থাকতে হবে প্রশ্নে। যদি ট্যাক্স রেটের কথা উল্লেখ না থাকে তাহলে হচ্ছে না। আবার যদি বলে যে এখানে কর প্রযোজ্য, তো বর্তমানে ট্যাক্স রেট হচ্ছে 40%। এটা তোমরা খেয়াল রাখবো, বাংলাদেশের বর্তমানে যে করের হার, এই করের হার হচ্ছে কত পার্সেন্ট, 40%। যদি বলে যে ট্যাক্স রেট প্রযোজ্য তখন তোমরা 40% ধরে অঙ্ক করতে হবে। আর যদি ট্যাক্সের কথা কোথাও ট্যাক্সের কথা করের কথা যদি কোনো করের কথা যদি কোনো উল্লেখ না থাকে তাহলে ধরে নিব যে সেটা কর পূর্ববর্তীর অঙ্ক, এখানে কর পরবর্তীর অঙ্ক হবে না। তো এখানে জাস্ট খালি সূত্রটা আগের মতোই আছে, শুধু খালি আমি একটু চেঞ্জ করে দিব। এখানে কস্ট অফ ডেপ্থের ক্ষেত্রে এই জায়গাতে আইসা একটু এই যে 1 মাইনাস টিআর দিয়ে দিব ট্যাক্স রেট, 1 প্লাস কি টিআর দিয়ে দিলাম। আর কোনো কিছুই চেঞ্জ হবে না। এখানে আমি এই যদি এই ট্যাক্স রেটটা যদি এখানে বসাইতে যাই তো ট্যাক্স রেট আমি এখানে এই অঙ্কের পাশেই লিখে দিলাম। এই যে ট্যাক্স রেটের সূত্রের 1 আর ট্যাক্স রেট দেওয়া ছিল কত 40%। তো 40% আমরা এই ভাগ করে নিব। 40 প্লাস ভাগ 100 আসবে সেটা 0.4। তো এটা পয়েন্টে নিয়ে আসতে হবে। তো এখানে 0.40 দিয়ে দিব। কি দিয়ে দিব, 0.40 দিয়ে দিব। সূত্রের 1 লিখে এখানে বাংলা লিখে দিই, এখানে বাংলা লিখে দিই, যেহেতু বাংলা ইউজ করছি সব। তো এখানে 1 থেকে যদি 0.4 বাদ দিয়ে দেই, 0.40 বাদ দিয়ে দেই, তাহলে এখানে যেটা আসবে সেটা তো এখানে আসতেছেই। এখানে আগে ছিল কত পার্সেন্ট, তোমার এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেটা যদি করি তাহলে আসবে সরাসরি 9% আসবে। 9% গিয়ে দাঁড়াবে, কত টাকা দাঁড়াবে, 9% গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এতটুকু সরাসরি করে ফেলতে পারবে। আর এখানে যে রেটটা ছিল আগে ছিল কত পার্সেন্ট, 15% না, 15 সাথে যদি 0.5 ইন্টু যদি দিয়ে দিত 1.60, দেখো তো কত আসে। সরাসরি তোমরা ক্যালকুলেশন করে নাও, করে নিলে জায়গা যেহেতু কম, তাহলে এই অঙ্কই করতেছি, তোমরা করতে পারবে আশা করি। আর এখানে আসবে তোমার এই 9% আসবে, দাঁড়াবে 9% দাঁড়াবে। উত্তরটা দিয়ে দিলাম সরাসরি। আর যদি এখানে এই কর
এই আগের মতোই অঙ্ক, শুধু এখানে যদি সমমূল্যটা, এটা তো খ নম্বর বললাম, যদি গ নম্বর যদি এটা তো ঘ করা আছে, এখানে যদি গ নম্বর হইতো আগের মতোই, শুধু খালি এখানে চেঞ্জ হবে কি 1 প্লাস টিআর, 1 প্লাস টিআর, ঠিক আছে। তাহলে এখানে গ নম্বর বললে এখানে 90,000 আসবে, 90,000। আর এখানে এই আগের মতোই থাকতেছে, ট্যাক্স রেটটা এখানে উঠাই দিবা 1 প্লাস 1 মাইনাস টিআর, 1 মাইনাস টিআর, তাহলে 1 মাইনাস ও এখানে সূত্রের এখানে গুণ করে দিবা 1 মাইনাস টিআর হচ্ছে 0.40। এখন এখানে যে ক্যালকুলেশনটি দাঁড়াবে এই গ নম্বরের জন্য, সেটা আসবে তোমার 10% গিয়ে দাঁড়াবে এখানটা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ধরতে পারতেছো। আমি ক্যালকুলেশন তো আগের মতোই আসে, এখানে নেট সেল ভ্যালু এখানে যেহেতু মাইনাস দিয়ে দিবা, 10% দিলে এখানে 10 মাইনাস 10 হয়ে যাবে, তো এখানে আসবে কত 90,000, কত আসবে 90,000 চলে আসবে। এখন তোমরা হয়তো ধরতে পারতেছো, এই যে 90,000 নিয়ে আসলাম এখন আগের মতোই, শুধু পার্থক্য আসলে এই যে ট্যাক্স রেটের ক্ষেত্রে, শুধু আর কোনো ক্ষেত্রেই পার্থক্য নাই, এখানে শুধু ট্যাক্স রেটটা বসাই দিব, বাকি ক্যালকুলেশন আগের মতো করে দিলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো ঘ নম্বর চলে গেল। আবার ওই যে ওইটার ক্ষেত্রে যদি ঘ করি, এটা তুলে এখানে চেঞ্জ করে দিলাম ঘ, দেখো এখানে ঘ ইন্টারেস্ট আগের মতো ক্যালকুলেশন 15,000 আসবে, 15,000-এর পরে এখানে সূত্রের 100 এনএসবি, এখানে যেহেতু অধিমূল্য ঘ নম্বরটা কি ছিল অধিমূল্যে, তাহলে অধিমূল্য হলে যে আগের মতো এখানে প্লাস দিয়ে দিলাম প্লাস 10,000, তাহলে এখানে 90,000 জায়গা হয়ে যাবে কত 1,10,000। আর এখানে বসাই দিব 90,000 জায়গায় 1 লক্ষ কত 10,000। এই বাকি যে ক্যালকুলেশন, তো ক্যালকুলেটরের কাজ, তুমি যদি ক্যালকুলেটরে টিক দাও, এখানে যে পার্সেন্টেজটা আসবে সেটা যদি ইন্টু 0.60 দিয়ে গুণ দাও, তাহলে এখানে যেটা আসবে সেটা আসবে তোমার একটা তোমাদের সেটা হচ্ছে 8.18 আসবে, 8.18 আসবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে ক্লাসটা নিয়েছি ম্যাথমেটিক্যাল ক্লাস, এখানে অপরিশোধিত যে ঋণ আছে, সেই ঋণের একটা কর পূর্ববর্তী এবং কর পরবর্তী এই অঙ্কটা করার চেষ্টা করেছি, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের ওই ক্লাস পরিশোধিত যে ঋণ আছে সেই ঋণের ক্লাসের একটা অঙ্ক তোমাদের সাথে থাকবো। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, যে প্রথম আমরা ঋণপত্রের ব্যয় কি সেটা শিখলাম, ঋণপত্রের কয়টা উৎস থেকে আমরা ঋণ তোমার মূলধন ব্যয়, যেটা ঋণপত্রের ব্যয় না, সরি মূলধন ব্যয় বলতে কি বোঝায়, মূলধন ব্যয়ের উৎস সমূহগুলি শিখলাম, মূলধন ব্যয়ের কিছু অনুমতি শর্ত ছিল সেই শর্তগুলি শিখলাম, এবং পরবর্তীতে কিছু থিওরিটিক্যাল আলোচনার সাথে এই পুরো একটা সৃজনশীল প্রশ্নের মতো না হলেও কাছাকাছি একটা সৃজনশীল প্রশ্ন অঙ্ক করতে হয় কিভাবে সেটা তোমাদের শিখাইলাম। অপরিশোধিত ঋণের ব্যয় দিয়ে যেই ধরনের আলোচনা প্রথম দিয়ে ক্লাসে ছিল সেই ধরনের আলোচনা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করেছি। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিয়ম মাফিক ঘরে থাকার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।